Good morning, students. Today we will know another important environmental movement that took place in India. The name of the movement is Silent Valley Movement. আমরা আগের দুটো ক্লাসে একটা ক্লাসে আমরা বিষ্ণুই মুভমেন্ট সম্পর্কে ডিটেইলসে পড়েছি, আর একটা ক্লাসে আমরা চিপকো মুভমেন্ট সম্পর্কে ডিটেইলসে জেনেছি। আজকের এই ক্লাসটাতে আমরা ভারতবর্ষের মাটিতেই ঘটে যাওয়া আর একটা গুরুত্বপূর্ণ আন্দোলন বা গুরুত্বপূর্ণ একটা পরিবেশগত একটা মুভমেন্ট, সেই মুভমেন্ট নিয়ে আমরা জানবো। সেই মুভমেন্টটার নাম হচ্ছে সেভ সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট। তো সাইলেন্ট ভ্যালি এইটা কি? এইটা একটা হচ্ছে ফরেস্ট এরিয়া। এই ফরেস্ট এরিয়াটাকে বাঁচানোর জন্য নর্মালি সেই সময়ের যারা পরিবেশবিদ ছিলেন তাদের আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্ট রয়েছে এই ফরেস্টটাকে আমরা রক্ষা করতে পেরেছি। তো এরই ডিটেলস যে বিষয়বস্তু, সেই ডিটেলস বিষয়বস্তু আজকে আমরা জানবো। প্রথমে একটু জেনে নিই আমরা যে এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা রয়েছে সেই ফরেস্টটা কোথায় অবস্থিত। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা একটা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্ক পরে এর নামকরণ হয়েছে, 1985-এ এর নামকরণ করা হয় বা এটা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্কের আওতায় আসে। কিন্তু তার আগে এই যে ফরেস্টটা রয়েছে এই ফরেস্টটা শুধুমাত্র একটা ফরেস্ট এরিয়া হিসেবেই বিবেচিত ছিল এবং এখানে নির্বিচারে মানুষজন এখানে চলাফেরা করতে পারতো এবং এখান থেকে সম্পদ আহরণ করতে কিন্তু পারতো। তো এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা রয়েছে এই ফরেস্টটা নীলগিরি পাহাড়ের কেরালা রাজ্যের পালাক্কাড় ডিস্ট্রিক্টে অবস্থিত। তো এই হচ্ছে সাইলেন্ট ভ্যালি ফরেস্ট, এই ফরেস্টের লোকেশন, এবং এই ফরেস্টটাকে বাঁচানোর জন্যই মূলত সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এই মুভমেন্টটার কিন্তু সূত্রপাত হয়। এবার আমরা একটু প্রথমে জেনে নিই যে এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা রয়েছে এর নামকরণটা কিভাবে হলো। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 1847 সালে, অর্থাৎ ভারত স্বাধীনতা হওয়ার জাস্ট 100 বছর আগে, আহ, এই যে জঙ্গলটা বা এই ফরেস্টটা রয়েছে এই ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন বা ভ্রমণ করছিলেন একজন ইংলিশম্যান বা একজন ইংরেজ, যার নাম হচ্ছে রবার্ট রাইট। তিনি যখন সন্ধ্যা হওয়ার পর এই জঙ্গলের মধ্য দিয়ে যখন তিনি ভ্রমণ করেন, ভিজিট করেন, তখন কিন্তু তিনি এই জঙ্গল থেকে কোনো রকম আওয়াজ কিন্তু তিনি পাননি। নর্মালি কি হয়, আমরা যদি গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করি বা একটা জঙ্গলের মধ্য দিয়ে যদি আমরা চলাফেরা করি, তাহলে কিন্তু সেই জঙ্গল থেকে বা গ্রামীণ অঞ্চলে যে সমস্ত আশেপাশের যে ফরেস্ট এরিয়া রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে একটা আওয়াজ কিন্তু আমাদের কানে আসে। তো রবার্ট রাইট এরকম একটা বিশাল বড় ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু এরকম কোনো রকম শব্দ তিনি পাননি। তাহলে এরকম তিনি যখন কোনো শব্দ পেলেন না, সিকাডাস নামক যে পোকাগুলোর আওয়াজ, সেই পোকাগুলোর আওয়াজ তিনি পেলেন না, তারপর তিনি কি করলেন যে এই ফরেস্টটার একটা নাম তিনি দিয়ে দিলেন, যে এই ফরেস্টটার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি ফরেস্ট। আর একটা এই নামের যে সাইলেন্ট ভ্যালির নামের পেছনে আর একটা কাহিনী রয়েছে। সেই কাহিনীটা কি রকম, এই যে সাইলেন্ট ভ্যালি ফরেস্ট রয়েছে এখানে লায়ন টেইলড মাকাকুস বলে এক ধরনের প্রাণী এখানে আহ, মানে বসবাস করতো এবং বসবাস করে এখনো। তো এই প্রাণীটার হচ্ছে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মাকাকা সাইলেনাস। তো এই সাইলেনাস যে শব্দ, এই সাইলেনাস শব্দ থেকেই আহ, যে সাইলেন্ট ভ্যালি ফরেস্ট, এই সাইলেন্ট ভ্যালি ফরেস্টের নামকরণ করা হয়েছে বলে অনেকে কিন্তু এটাকে মনে করে। এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ড দেখে নিই যে সাইলেন্ট ভ্যালি এই যে মুভমেন্টটা হয়েছিল এর পেছনে কি কারণ ছিল, কোন প্রেক্ষাপটে এই সাইলেন্ট ভ্যালি যে তোমার মুভমেন্টটা আমরা পড়ছি সেই মুভমেন্টটা নর্মালি সূত্রপাত ঘটে। তো এর সূত্রপাতটা ঘটেছিল যখন কেরালা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড যখন একটা প্রপোজাল দেয় যে কুন্তিপূজা নদী, যেটা সাইলেন্ট ভ্যালি ফরেস্টের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এইটা হচ্ছে কুন্তিপূজা রিভার, তার এই সাইলেন্ট ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এই কুন্তিপূজা নদীর উপর যখন একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম দেওয়ার যখন প্রস্তাব দেয় তখনই কিন্তু এই আন্দোলনের সূত্রপাত হয়। এবং 1973 সালের ফেব্রুয়ারি মাসে প্ল্যানিং কমিশন এই যে তোমার প্রজেক্ট, এই প্রজেক্টটাকে বাস্তবায়নের জন্য 25 কোটি টাকা কিন্তু স্যাংশনও করে দেয়। এইটা যখন অ্যানাউন্সড হয়ে গেল যে এখানে একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম এখানে এস্টাবলিশমেন্ট করা হবে যেখানে থেকে ইলেকট্রিসিটি জেনারেট হবে, তখনই কিন্তু এই যে আমাদের কি বলে সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট, সেই মুভমেন্টটা কিন্তু সূত্রপাত ঘটে।
এখানে আমি একটু গুগল আর্থে এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা রয়েছে তার একটু জিও লোকেশনটা আমি একটু দেখিয়ে দিই। জাস্ট এখানে আমি সার্চ করে দিই যে সাইলেন্ট ভ্যালি, এটা ন্যাশনাল পার্ক বর্তমানে নামকরণ হয়েছে 1985 সালে অনেক আন্দোলনের পরে, কিন্তু আগে এটা শুধুমাত্র ফরেস্ট হিসাবেই পরিচিত ছিল। এই হলো কেরালা রাজ্য। কেরালা রাজ্যের মধ্যে এখানে দেখো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এখানে দেওয়া আছে। এটাই একসময় সাইলেন্ট ভ্যালি শুধু ফরেস্ট ছিল। এর পাশ দিয়ে এখানে যে আমরা নদীটা দেখতে পাচ্ছি, এই নদীটা হচ্ছে কুন্তি রিভার বা কুন্তি পূজা রিভার। হ্যাঁ, তাহলে এই কুন্তি পূজা, এই যে কুন্তি নাম দেখাচ্ছে দেখো, কুন্তি রিভার বা কুন্তি পূজা, তাহলে এই কুন্তি পূজা রিভারটা সাইলেন্ট ভ্যালি যে ফরেস্ট তার উপর দিয়েই মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে। এবং দুপাশে দেখো পাহাড়গুলো রয়েছে, এখানে পাহাড় রয়েছে, এখানে পাহাড় রয়েছে এবং জঙ্গল রয়েছে, এই এই পাশটাতে পাহাড় রয়েছে, এই পাশটাতে পাহাড় রয়েছে, তাই না? তাহলে অসংখ্য পাহাড় এরিয়া রয়েছে এবং এখানে ফরেস্ট কাভার এরিয়া আছে। এবার যদি এইরকম জায়গাতে মানে এই নদীটার উপর যদি আমরা একটা হাইড্রো ইলেকট্রিক ড্যাম দিই, তাহলে নিশ্চয়ই সেই ড্যামটার হাইটটা অল্প হবে না, হাইটটা কিন্তু অনেক বেশি হবে, যাতে জলটা আপস্ট্রিমের দিকে, এই সামনের দিকে এখানে যদি ড্যাম দিতে চাই তাহলে আপস্ট্রিমের দিকে যাতে জলটা জমা হতে পারে এবং জলের স্পিডটা যাতে আমরা বেশি পাই, সে কারণে এই ড্যামের যে উচ্চতা বা হাইট সেটাকে কিন্তু অনেকটাই বাড়াতে হবে। আর যদি ড্যামের হাইট বাড়ানো হয় তাহলে আপস্ট্রিমে প্রচুর পরিমাণে জল আটকা পড়ে যাবে, আর জলের আটকা পড়ে গেলে সেই জলের লেভেলটা আপস্ট্রিমের দিকে বাড়তে থাকবে। আর বাড়তে থাকলে এই নিকটবর্তী যে ফরেস্ট এরিয়াগুলো রয়েছে, এই ফরেস্ট এরিয়াগুলো কিন্তু প্লাবিত হবে, ইনান্ডেটেড হয়ে যাবে। আর প্লাবিত যদি হয়ে যায়, এখানকার যে উদ্ভিদ বৈচিত্র্য এবং প্রাণী বৈচিত্র্য রয়েছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে একটা ভয়, এই যে একটা ভয় বা ভীতি, এই যে ভীতি থেকেই কিন্তু নর্মালি কি হয়েছিল, সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট সেই মুভমেন্টটার কিন্তু সূত্রপাত হয়। তো অনেক নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন গুলো রয়েছে তারা এই প্রজেক্টের বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল এবং এটা গভর্নমেন্টের কাছে তারা আর্গু জানিয়েছিল যে এই যে প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টটাকে যাতে একেবারে ক্যান্সেল বা অ্যাবান্ডন করে দেওয়া যায়, তার জন্য কিন্তু তারা রিকোয়েস্ট বা আর্গু এগুলো করতে থাকে। এবার আমরা একটু দেখি এই যে সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট, এই মুভমেন্টের পেছনে কার কার অবদান রয়েছে। প্রথমেই আমরা দেখছি যে কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, তারা নর্মালি কি করা শুরু করে যে পাবলিকদের ওপিনিয়ন নেওয়া শুরু করে দেয়, জনগণের ওপিনিয়ন নেওয়া শুরু করে দেয়। আলটিমেটলি আমরা যে কোনো ধরনের প্রজেক্ট এস্টাবলিশমেন্ট করে থাকি পৃথিবীর বুকে, সেগুলো সবই কিন্তু সাধারণ জনগণের সুবিধার জন্য। তাহলে এই কেরালা শাস্ত্র সাহিত্য পরিষদ, এই যে অর্গানাইজেশন, এরা একেবারে চেষ্টা করলো কি যে পাবলিকরা কি ভাবছে, পাবলিকদের ওপিনিয়ন কি, যে এই এখানে হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার প্ল্যান্ট এটা আমরা এস্টাবলিশমেন্ট করতে চাইছি না এস্টাবলিশমেন্ট করবো না, বা এস্টাবলিশমেন্ট করলে আমাদের ভালো হবে না এস্টাবলিশমেন্ট না করলে আমাদের ভালো হবে, এইরকম একটা ওপিনিয়ন তারা নেওয়া শুরু করে। এবং তারা দেখতে পায় বা এটা দেখা গেছে যে বেশিরভাগ কিন্তু পাবলিক বা বেশিরভাগ সাধারণ মানুষ নর্মালি এই যে হাইড্রো ইলেকট্রিক যে ড্যাম এটার এগেনস্টেই কথা বলেন। আর একজন বিখ্যাত কবি, ওনার নাম হচ্ছে সুগতা কুমারী, তিনিও কিন্তু এই যে সাইলেন্ট ভ্যালি এইটাকে আহ, বাঁচানোর জন্য, এটাকে রক্ষা করার জন্য কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন তিনি রেখেছিলেন। ওনারও কিন্তু অবদান রয়েছে এই সাইলেন্ট ভ্যালি যে মুভমেন্ট সেই মুভমেন্টে। তো ইনি একজন কবি ছিলেন, পোয়েট ছিলেন, তাই তিনি কি করেছিলেন, এই সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা, এই ফরেস্টটা নিয়ে তিনি কিন্তু কবিতা লিখেছিলেন এবং এটা মানুষের সামনে সেই কবিতাকে তিনি তুলে ধরেছিলেন। শুধুমাত্র কবিতা নয়, তিনি কিছু আর্টিকেলস লিখেছিলেন, কিছু 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 আর্টিকেলস এর মাধ্যমে তিনি এই যে কি বলে সাইলেন্ট ভ্যালি যে ফরেস্ট রয়েছে সেই ফরেস্টের ইম্পর্টেন্স গুলো মানুষকে বোঝাতে চেয়েছিলেন এবং এখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট এস্টাবলিশমেন্ট করলে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে সেগুলো তিনি মানুষের সামনে তুলে ধরেছিলেন এবং যথেষ্ট সাড়াও পেয়েছিলেন। ডক্টর সেলিম আলী, ইনি ছিলেন একজন বিখ্যাত পক্ষী বিশারদ, বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির। তিনি এই ভ্যালি বা এই ফরেস্টে তিনি ভ্রমণ করেছিলেন এবং তিনি অবজারভেশন করার পর তিনি এই এখানে যে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা তৈরি করা হবে এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটাকে ক্যান্সেল করার জন্য কিন্তু গভর্নমেন্টের কাছে তিনি অ্যাপিল করেছিলেন। এনার কথা আমরা প্রায় সকলেই জানি, ডক্টর এম এস স্বামীনাথন। এনাকে আমরা বলে থাকি ভারতবর্ষের সবুজ বিপ্লবের জনক বলে থাকি। এনার হাত ধরেই ভারতবর্ষে নর্মালি সবুজ বিপ্লবের সূত্রপাত হয়েছিল এবং ভারতবর্ষের যে তোমার প্রোডাকশন, এগ্রিকালচারাল যে প্রোডাকশন, সেই প্রোডাকশনের পরিমাণ কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায় এবং আমাদের দেশের যে খাদ্য সংকট সেই খাদ্য সংকটটাকে কিন্তু ঘোচাতে পেরেছিলাম আর কি।
তো ইনি একজন নিজে যেমন এগ্রিকালচারাল সায়েন্টিস্ট ছিলেন, ঠিক তেমনি তৎকালীন সময়ে তিনি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের একজন সেক্রেটারি ছিলেন। তো ইনিও সাইলেন্ট ভ্যালি এই অঞ্চলটাতে তিনি যান এবং তার ডাক পড়ে, এবং তিনি ওখানে যাওয়ার পর ওনার যে গবেষণা, ওনার যা রিসার্চ, তাতে তিনি এই সিদ্ধান্তে এলেন যে সাইলেন্ট ভ্যালি যে ফরেস্টটা, যার এরিয়া হচ্ছে 90 স্কোয়ার কিলোমিটার, এবং তার পার্শ্ববর্তী এলাকা তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে টোটাল 389.52 স্কোয়ার কিলোমিটার যে এরিয়া রয়েছে, এটাকে ন্যাশনাল রেন ফরেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে প্রোটেক্ট করার কিন্তু তিনি সিদ্ধান্তটা গভর্নমেন্টের কাছে কিন্তু পেশ করেছিলেন। 1980 সালের জানুয়ারি মাসে কেরালার হাইকোর্ট, যেখানে ওই সাইলেন্ট ভ্যালি ফরেস্টে গাছ কাটা ব্যান ছিল, একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাটা তুলে দেয়। কিন্তু আমাদের দেশের প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, তিনি কেরালা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলেন, পার্সোনালি রিকোয়েস্ট করেছিলেন যে এই ইস্যুটা নিয়ে, অর্থাৎ হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটা এস্টাবলিশমেন্ট করা হবে কি হবে না, এটা রিজলভ না হওয়া পর্যন্ত সেখানে যাতে কোনো রকম বৃক্ষচ্ছেদন যাতে না হয়। তো কেরালা গভর্নমেন্ট আবার আমাদের প্রাইম মিনিস্টারের কথা শুনে সেখানে কিন্তু কোনো রকম গাছ কাটা তারা কিন্তু শুরু করেনি। 1981 সালের জানুয়ারি মাসে পাবলিক প্রেসারে পড়ে ইন্দিরা গান্ধী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি ডিক্লেয়ার করে দিলেন যে সাইলেন্ট ভ্যালিকে আমরা প্রোটেক্ট করব। সেই মতো 1983 সালের জুন মাসে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমিশন গঠন করেন, যার চেয়ারপারসন ছিলেন প্রফেসর MGK মেনন। তো এই MGK মেননের নেতৃত্বেই কি করা হলো যে এই ইস্যুটা নিয়ে, অর্থাৎ এখানে হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এস্টাবলিশমেন্ট করা হবে কিনা সেটার একটা রি এক্সামিনেশন চলতে থাকে। 1983 সালের নভেম্বর মাসে তারা রি এক্সামাইন করার পরে তারা যে তথ্যটা পেশ করেছিল, সেই তথ্যের উপর বেস করে নর্মালি এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়। ফার্দার এটার ইমপ্লিমেন্টেশন একেবারে বন্ধ করে দেওয়া হয়, এবং 1985 সালে 2 বছর পরে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী, ওনার হাত ধরেই নর্মালি কি করা হয় যে সাইলেন্ট ভ্যালি যেটা ফরেস্ট ছিল সেটাকে আমরা ন্যাশনাল পার্কের আওতায় নিয়ে এসেছি, যাতে ভবিষ্যতে এই যে এরিয়াটা রয়েছে, এখানকার যে বায়োডাইভার্সিটি রয়েছে, সেই বায়োডাইভার্সিটিটাকে আমরা ক্ষতিগ্রস্ত না করতে পারি। 1986 সালের 1 সেপ্টেম্বর এই সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক, এটাকে আবার নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের একটা কোর এরিয়া হিসেবে ডেজিগনেটেড করা হয়। এই কোর এরিয়া হিসেবে ডেজিগনেটেড করার ফলে এই যে কেন্দ্রবর্তী এলাকা, অর্থাৎ সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, এই জায়গাটাতে কিন্তু মানুষের যে ইন্টারভেনশন, এগুলোকে একেবারে লিমিট করে দেওয়া হয়, এবং একেবারে পাকাপাকি ভাবে কি করা হলো যে সাইলেন্ট ভ্যালি যে ন্যাশনাল পার্ক রয়েছে, বা এখানকার যে ফরেস্ট কভার এরিয়া রয়েছে, যেখানকার বায়োডাইভার্সিটি রয়েছে, সেগুলোকে কিন্তু একেবারে আমরা সুরক্ষিত করতে পেরেছি। তারপর থেকেও কিন্তু অনেক রকম প্রচেষ্টা নেওয়া হয়েছে এই সাইলেন্ট ভ্যালি ইকোসিস্টেমটাকে প্রিজার্ভ বা কনজারভেশন করার জন্য। কারণ আমরা সকলেই মানি এবং জানি, আমরা যত রকমই এখানে আইন কানুন নিয়ে আসি না কেন, আমাদের এখানে কিন্তু মানে আহ, মানে চোরা চালানকারীর কিন্তু অভাব নেই। তারা কিন্তু মানে গভর্নমেন্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা তাদের সেই অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো করতে থাকে। তো এগুলো যাতে একেবারে বন্ধ হয়ে যায়, সেই জন্য এই 1986 সালের পর থেকে ভিন্ন ভিন্ন সময়ে আমরা এই সাইলেন্ট ভ্যালির ইকোসিস্টেমটাকে প্রোটেক্ট করার জন্য, প্রিজার্ভেশন করার জন্য কিন্তু অনেক রকম ইফোর্ট বা প্রচেষ্টাগুলো কিন্তু নিয়েছি। তাহলে এই হচ্ছে আমাদের আজকের যে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, এনভায়রনমেন্টাল মুভমেন্ট, তার হচ্ছে মূল বিষয়বস্তু। আশা করি তোমরা সকলেই এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরের ক্লাসগুলোতে পরে অন্যান্য যে এনভায়রনমেন্টাল যে মুভমেন্ট গুলো রয়েছে সেগুলো আমরা সম্পর্কে আবার বিস্তারিত জানবো। আজকের জন্য এইটুকুই। তোমাদের অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে।